তিন দাবিতে আজও কাকরাইল মোড়ে জগন্নাথ শিক্ষার্থীরা। রাজধানী জুড়ে যানজট, সাম্যর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, ক্লাস পরীক্ষা স্থগিত। দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ভারে বিপর্যস্ত ঢাকার রাজপথ, সীমাহীন যানজটের দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী। আদালত অবমাননার বিষয়ে শেখ হাসিনাকে ২৫ মের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী আপিল শুনানি ২৬ মে। এবং বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গুর আতঙ্ক, আগেভাগেই ব্যবস্থা নেয়ার তাগিদ রাজধানীবাসীর। কার্যক্রম শুরুর কথা বলছে ডিএনসিসি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ৩ দফা দাবিতে আজও কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে কাকরাইল এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে বুধবার থেকে আন্দোলনে নামে জগন্নাথের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন তারা। যতদিন না হল নির্মাণ হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা হোক এবং আমাদের চলগুলো আছে এগুলো যাতে করে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয়। যেখানে পিএইচডি করে একটা শিক্ষককে কিভাবে ক্লাস 10 পাস করে একটা পুলিশ গায়ে হাত দেয়, এই সমস্ত তারা কোত্থেকে পায়, এই জবাবটা প্রশাসনকে দিতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা জগন্নাথের শিক্ষার্থী এখানেই থাকবো এবং দাবি মানার পরেই আমরা এই রাজপথ ছাড়বো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান বিন দিদার। এহসান, সেখানকার পরিস্থিতি কি সেটি জানাবেন, সেই সাথে আপনি জানাবেন যে শিক্ষার্থীরা কি বলছে। আপনি বলছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা ৩ দফা দাবি নিয়ে কাকরাইল মোড়ে অবস্থান করছে। আসলে কিন্তু এখন দাবিটি ৪ দফা আমরা জানতে পেরেছি। তারা আগে আবাসন সংকট নিয়ে অবস্থান নিয়েছিলেন। গতকালকে পুলিশি অ্যাকশনের বিচার দাবি যে বিষয়টি, সেই বিচার দাবিটিও কিন্তু এখন তাদের দাবির সাথে যুক্ত হয়েছে। আমার সঙ্গে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছে তাদের একটি অংশ আছে। আপনারা দেখতে পাবেন যে কাকরাইল মোড়ের যে অংশটা, যে মোড়টা আছে যেটি হেয়ার রোডের দিকে ঢুকে গেছে এবং হলো শান্তিনগরের দিকে গেছে, এই পুরো মোড়টি কিন্তু একেবারে কানায় কানায় ঠাসা। যে যখন শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমাদের সাথে কথাও বলেছেন। কথা বলার পরে আমরা এখানে যখন দেখতে পেয়েছি যে তাদের অবস্থান, তাদের সাথে আমরা জানতে চেয়েছি এবং জানতে চাওয়ার এক পর্যায়ে তারা আমাদেরকে বলেছেন যে তাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং আছে সেই শিক্ষার্থীদের যে সংখ্যা, এই সংখ্যাটি কিন্তু বেলা যত করা হচ্ছে ততই বাড়ছে। তারা অনেক অংশেই কিন্তু এখানে চলে এসেছেন এবং আমাদের সঙ্গে এখন যে আন্দোলনরত শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের একজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি গতকালকেও ছিলেন। আমরা একটু তাদের কাছ থেকে শুনবো যে তাদের যেই অবস্থান সম্পর্কে আমরা সর্বশেষ তার থেকে জানতে চাবো। এইখানে আমরা কালকে থেকে অবস্থান করছি, সারা রাত ছিলাম। কাল তখন আমাদের উপর পুলিশে হামলা করে আমার অনেক ভাই বোন এবং শিক্ষকের উপর হামলা করে, লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড এবং তাও আমরা এখান থেকে সরিয়ে তখন থেকে অবস্থান করছি, এখনো পর্যন্ত আছি। অবস্থান করবো। আর এটা কি ৩ দফা দাবি না ৪ দফা দাবি? না, ৪ দফা দাবি হয়েছে। আমাদের শিক্ষক এবং স্টুডেন্টের উপর হামলা হয়েছে, এইটার বিচার আমরা আগে চাই। আপনারা কোনো আলটিমেটাম দিয়েছেন কি? না, এখনো পর্যন্ত কোনো আলটিমেটাম দেওয়া হয়নি, কিন্তু আলটিমেটাম দিব, পরবর্তীতে আলটিমেটাম দেব।
ওলে আমরা যেরকম জানতে পেরেছি যে হলো ওরা অবস্থান কর্মসূচি যেটা আছে তারা সেটি চালিয়ে যাবে। আমাদের সাথে আরো একজন আন্দোলনরত শিক্ষার্থী আছেন, আমরা কি তার কাছ থেকে জানবো যে তাদের মতামত সম্পর্কে। দেখেন ভাই, আমাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে এবং যে হামলাটা হয়েছে এরা কি কাজ, আমাদের যে মাহফুজ সাহেব উপদেষ্টা মণ্ডলী তিনি আমাদের কি বললেন যে পুলিশ যেটা করছে তার ন্যায্যতার ভিত্তিতে করছে। ভাই একটা নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কোন ন্যায্যতার ভিত্তিতে যে আমাদের উপর অতর্কিত হামলা করে এটা আমাদের জানার বোধ আসে না। ওটা জাস্ট আনএক্সপেক্টেড ভাবে হয়ে গেছে, সেই জন্য আমাদের শিক্ষক সমিতি সবাই আমরা মানে ক্ষমা চেয়েছি যে এটা হয়েছে আনএক্সপেক্টেড ভাবে। তারপর তিনি আমাদের যেটা করছে এটা আমরা মেনে নিতে পারিনি এবং যত সময় পর্যন্ত আমাদের দাবি মানা হবে তত সময় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ওলে যেমনটি জানাচ্ছিলাম যে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলবে। গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর বোতল নিক্ষেপ করা হয়েছিল, সেটি নিয়েও কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের যে দুঃখ আছে সেই দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখন পর্যন্ত এখানে যে আন্দোলনরত শিক্ষার্থী আছেন তাদের আন্দোলন এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। অলি যে এহসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে যোগ দিয়েছিলেন এহসান দিদার। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে আজ শোক পালন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শোক উপলক্ষে বেলা 1টা পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সাম্যের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এতে গুলিস্তান থেকে কক্সবাজারের দিকে বঙ্গবাজারের দিকে সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে ডিএসসিসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে তালবাহানা করা হচ্ছে, দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকার অন্যতম বিস্ফোরণ নাম যানজট। অতীত থেকে বর্তমান সব আমলেই এটি তীব্র আকার ধারণ করে যখন সড়ক আটকে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন। কর্মদিবসে রাজপথ বন্ধ করে এখন কর্মসূচিতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষকে। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের পর ফিরে পাওয়া নাগরিক স্বাধীনতার সুযোগে সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দাবি দেওয়ার পাশাপাশি অনেক ছোটখাটো অযৌক্তিক বিষয় নিয়েও রাজপথে আন্দোলন চলছে। যেখানে এবং যখন খুশি আন্দোলনের কারণে রাজপথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে জিম্মি হয়ে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও পেশাজীবীরা। তালিকা থেকে বাদ পড়ে না জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সও। যারা চাকরিজীবী তাদের অনেক প্রবলেম হচ্ছে, প্রতিনিয়ত বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক ক্লাস থাকে সেগুলোও মিস যাচ্ছে। আসলে আমরা অনেক অসুবিধায় পড়ছি। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি সংশোধন করা উচিত সবার, এবং আমাদের কথাটা একটু ভাবা উচিত। এই যে একটা ট্রানজিশন চলছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনো উপায় নেই। দাবির যৌক্তিকতা কতটুকু সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা যদি যৌক্তিক হয় আমাদেরকে এখানে বসে থেকে চুপচাপ সহ্য করতে হবে। এখানে জনসচেতনতা খুব দরকার। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা নগরবাসী জানালেন তাদের অসহায়ত্বের কথা। সাধারণ জনগণের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই প্রচণ্ড যানজটে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। নিজভাবে দায়িত্বশীল হয়ে যদি দেশের প্রতি সদ আচরণ করি, দেশের যেই উন্নয়নের জন্য সদ ব্যবহার করি, তাহলেই দেশ আবার ঘুরবে। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে হাজার হাজার যানবাহন। এই জট ছাড়াতে গলদঘর্ম ট্রাফিক পুলিশ। রাজনৈতিক কিংবা অধিকার আদায় যাই হোক না কেন, 2 কোটি মানুষের শহর ঢাকায় ব্যস্ত সড়ক আটকে কেন আন্দোলন করতে হবে? নগরবাসীর এমন প্রশ্ন দীর্ঘদিনের। যখন তখন যত্রতত্র দাবি আদায়ের নামে রাজপথ ব্লকেট করলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে জনদুর্ভোগে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি আদায়ের জন্য যেন আন্দোলনকারীরা উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করে, আর এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আদালত অবমাননার বিষয়ে 25 মে সশরীরে হাজির হয়ে এর আগে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
আদালত অবমাননার অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে 15 মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সময় পার হওয়ায় এবার 25 মে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানির পরবর্তী তারিখ 26 মে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুরুতেই শুনানি করে রাষ্ট্রপক্ষ। এর আগে 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। অকালে মৃত্যু ঠেকাতে মশক নিধন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে যাতে ভেজাল বা নিম্নমানের ওষুধ ব্যবহার করা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম শুরু হয়ে গেছে। সুফল পেতে দরকার সবার সহযোগিতা। সুরাইয়া মুনির রিপোর্ট। মশা তো কামড়াবে, মশা কামড়ে কামড়াকামড়ি, মশা কি খাইব না? মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। মশক নিধন অভিযানে ভাটা পড়ায় গ্রীষ্মকালেও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সামনেই বর্ষাকাল, তাই অতীত অভিজ্ঞতা স্মরণ করে আতঙ্ক বাড়ছে নগরবাসীর। ভালো ওষুধ না, ওই দেখা যায় যে কালো ধোয়া মানুষের চোখ টোক পুরায়, অথচ কোনো কাজ হয় না। এই মশার কারণে অনেকজনের মনে করেন ডেঙ্গু হয়, তারপরে ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগপাতি হয়। চিকুনগুনিয়ার একটা আছে, তো সব মিলে আমার একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা সহ সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। দুটো কারণ আমরা আইডেন্টিফাই করেছি। এক নম্বর হচ্ছে আমাদের যারা মশক বাহিনী আছে তারা ঠিকমতো মশা ওষুধ দেন কিনা এটাকে মনিটর করা ইজ এ বিগ চ্যালেঞ্জ, এবং যাদেরকে দিয়ে আমরা আউটসোর্সিং করি এই কাজটি করাতাম, ওরা কিন্তু আমি ফিল্ডে নিজে সরজমিনে গিয়ে দেখেছি কিন্তু তারা কিন্তু ঠিকমতো মশা ওষুধ দেয় না। মশা ওষুধ যারা দেন তারা নাকি আবার টাকাও চান মানুষের কাছ থেকে। সুতরাং এটা একটা রীতিমতো দুর্নীতি এবং খুবই আনটলারেবল সিচুয়েশন। আমরা এখন আর্মির সাথে যোগাযোগ করেছি, এই সপ্তাহে আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যেন এখানে কোনো কম্প্রোমাইজ না করা হয়। তো সুতরাং এটি একটি বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। মশক নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে মাঠকর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় জনগণ যেন জানতে পারেন যে তার এলাকায় কোথায় কে মশা ওষুধগুলো দিবেন। তাদের সুপারভাইজার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর পর্যন্ত, মানে যারা কাজ করবেন ফিল্ডে, তাদের সকলের ফোন নাম্বার আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে আপনার এলাকায় যদি মশা ওষুধ না দেওয়া হয় আপনারা এদিকে ফোন দিয়ে আপনার মশা ওষুধটা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। সুতরাং একটা সিভিক মনিটরিং একদিকে, আরেকদিকে আমাদের যে ম্যানেজমেন্টটা যাতে যেন কড়াভাবে করা হয় সেদিকে আমরা আর্মিকে ডিপ্লয় করছি। দুটো কাজ আমরা এদিকে করেছি। ওষুধ ছিটানোয় কোনো অনিয়ম হলে ডিএনসিসির এলাকাভিত্তিক কর্মীদের নাম ও মোবাইল নম্বর সহ নালিশ জানানোর পরামর্শ দেন মোহাম্মদ এজাজ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। এতে অনেক পরিবার আর্থিক অনটনে পড়েছে বলে জানিয়েছেন চালকরা। সুশীল সমাজ অভিযানের সমালোচনা করলেও পুলিশ বলছে দুর্ঘটনা ও যানজট কমাতে এছাড়া কোনো উপায় নেই। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার আকারে ছোট হলেও চলে ঝড়ের গতিতে। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করায় সড়কে বাড়ছে দুর্ঘটনা ও যানজট। আবার ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হয় অবৈধ বিদ্যুৎ সংযোগ। এতে যেমন বাড়ছে লোডশেডিং, তেমনি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এইসব আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আটঘাট বেঁধেই জোরদার করেছে অভিযান। এতে মূল সড়কে কমেছে ব্যাটারি রিকশা চলাচল। অভিযানে মাথায় হাত পড়েছে চালকদের। বৈধ অবৈধর বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা। সব পার্টস ব্যাটারি ওনারাই করতেছে, এটা তো আর অবৈধ না, আমরা চালাইতেছি, এটা অবৈধ হয়ে গেছে এই মুহূর্তে। এগুলো তো অবৈধ, আমরা মানলাম। এগুলো কেন বার করছে অবৈধ হলে? তো সরকারকে বলেন বন্ধ করবার জন্য। এগুলো একটার দ্বারাতে মনে করেন 10 জন চলতাম পারি এটা দিয়ে, তো আমি যদি এটা না করি
আমি কিভাবে চলবো? এগুলো যদি বন্ধ করে আমরা কি করবো? সন্ত্রাসী করবো না চাঁদাবাজি করবো? যাত্রীরা বলছেন বর্তমান সময়ে অটোরিকশা বেশ উপকারী বাহন, তাই বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করলে সবাই উপকৃত হবে। যারা চালাবে ওরা প্রাপ্তবয়স্ক হইতে হবে, কমে 20 বছর বা 22 বছর, আর এগুলো নাম্বার প্লেট করে দেখ। ওরা সুন্দর করে সিংহভাবে চালাইলে তো আর ক্ষতিগুলো হইতেছে না। বিশিষ্ট জনদের মতে মানবিক কারণে পৃথিবীর অনেক দেশে প্যাডেল রিকশা নিষিদ্ধ করা হয়েছে, তাই ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে লাইসেন্সের মাধ্যমে বৈধতা দেয়া যেতে পারে। আধুনিক যুগে এটা প্রযুক্তি নির্ভর হবে, সেটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তাই ফিজিবল না বিষয়টা সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে এই গাড়িগুলো তৈরি করার পার্টসগুলো আমদানি করার সুযোগটা দিল কেন? পুলিশ কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা ও যানজট কমানো সহ নানা কারণে অবৈধ ব্যাটারি রিকশা বন্ধে অভিযান চালানো হচ্ছে। হামেশাই অভিযোগ আছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এটার ডিজাইনের একটা ত্রুটি আছে, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কোনো বৈধ লাইসেন্স নাই। তাহলে যেসব জিনিসের যানের লাইসেন্স নাই ওটা কীভাবে মহাসড়ক হয়? ট্রাফিক পুলিশের তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে অন্তত 50,000 ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা রয়েছে, আর নিবন্ধিত প্যাডেল রিকশার সংখ্যা 70,000। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মেরিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ খালিদ বিন ওয়ালিদ। সকালে চট্টগ্রাম নৌঘাঁটি বিএনএস ঈশা খাঁ থেকে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে বলেন, লিমা 2025-এর অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হবে। লিমা 2025-এ অংশগ্রহণ শুধুমাত্র বহুপক্ষীয় এক্সারসাইজ নয়, এটি স্বাগতিক মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করব এই প্যাসেজ চলাকালে এবং তৎপরবর্তী মালয়েশিয়ার বন্দরে অবস্থানকালে আপনারা আপনাদের প্রফেশনালিজম, আন্তরিকতা, নিষ্ঠা এবং আপনাদের সকল। দেশের বাইরের খবর। পহেলগাম ইস্যুতে এখনও ভারত পাকিস্তান উত্তেজনা কাটেনি। সংঘর্ষ, সামরিক সক্ষমতা ও যুদ্ধবিরতি নিয়ে পরস্পরকে নানাভাবে তুলোধুনো করতে ব্যস্ত দুদেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাক সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে, আর ভারত বলছে যুদ্ধবিরতির জন্য লেজ গুটিয়ে দৌড়ে গেছে পাকিস্তান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সংঘর্ষে উদ্বেগ ছড়ায় বিশ্বজুড়ে। তবে পাল্টাপাল্টি হামলা 4 দিনের বেশি স্থায়ী হয়নি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে। 10 মার্চ বিকেল থেকে যুদ্ধবিরতি চললেও কথার বাণে পরস্পরকে জর্জরিত করেই চলেছে দুদেশ। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশবাসীকে সতর্ক করে বলেন, ভারত যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা চালাতে পারে। জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এরকম কিছু হলে শক্ত জবাব দেবে ইসলামাবাদ। খাজা আসিফ বলেন, পাকিস্তানের দাঁত ভাঙা জবাব দেওয়ার পর থেকেই নিজ দেশে কোণঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তিনি পাকিস্তানে হামলার নির্দেশ দিতে পারেন। But will definitely hit their military installations. আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবি, পহেলগাম ইস্যুতে পাকিস্তানের হামলায় চরম মানসিক আঘাত পেয়েছে ভারত। পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পাক সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। Territorial integrity against any misadventure. বসে নেই ভারতও। 4 দিনের দ্বন্দ্বে পাকিস্তান খুব খারাপভাবে পরাস্ত হয়েছে দাবি করে কলকাতার পত্রিকা আনন্দবাজার বলছে, কূটনৈতিক ও সামরিক দুইভাবেই জিতেছে ভারত। এই নিয়ে পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিনের একটি সাক্ষাৎকারও প্রচার করেছে এবিপি। সেখানে রুবিনকে বলতে শোনা গেছে, ভারতের আক্রমণে দিশেহারা পাকিস্তান যুদ্ধবিরতির জন্য 2 পায়ের মাঝে লেজ রেখে ভীত কুকুরের মতো দৌড়ে গেল। Pakistan went running to try to achieve a ceasefire, like a scared dog with its tail between its legs. রুবিন আরও বলেন, পাকিস্তানি সেনা শুধু হারেনি, খুব বাজেভাবে হেরেছে। এ বাস্তবতা থেকে তারা নিজেদের সরাতে পারবে না। স্পষ্টতই পাকিস্তানি সেনার মধ্যে সমস্যা রয়েছে, কারণ এটি পাকিস্তানি সমাজের জন্য একটি ক্যান্সার এবং সামরিক বাহিনী হিসেবে এটি অযোগ্য। Pakistani officers in uniform
attended the funeral of terrorists shows that there is no differentiation between a terrorist and a member of the ISI or the Pakistani armed forces. এদিকে ভারতের মণিপুরে অভিযান চালিয়ে 10 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস। অপরদিকে উত্তরপ্রদেশের 7 জেলায় অভিযান চালিয়ে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ ধ্বংস করেছে যোগী আদিত্যনাথ সরকার। দাবি করা হচ্ছে 280টি ধর্মীয় স্থাপনা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণ করা হয়, যা মূলত অবৈধ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ভোর থেকে জাবালিয়া আশ্রয় কেন্দ্র সহ উত্তর গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আরও 10 জন নিহত হয়েছে। এতে করে 18 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 52,900। এদিকে আল জাজিরা একটি প্রতিবেদনে জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো আবার একবার। 3 দাবিতে আজও কাকরাইল মোড়ে জগন্নাথ শিক্ষার্থীরা। রাজধানী জুড়ে যানজট, সাম্যর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক, ক্লাস পরীক্ষা স্থগিত। দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ভারে বিপর্যস্ত ঢাকার রাজপথ, সীমাহীন যানজটের দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী। আদালত অবমাননার বিষয়ে শেখ হাসিনাকে 25 মের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী আপিল শুনানি 26 মে। এবং বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গুর আতঙ্ক, আগে ভাগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ রাজধানীবাসীর। কার্যক্রম শুরুর কথা বলছে ডিএনসিসি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।